আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক আব্দুল সালাম তালুকদার একাডেমি। আজকের অনলাইন ক্লাসে আমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা বাড়িতেই আছো, নিরাপদেই আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার অনলাইন ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের মাদক বিষয়ের উপরে কিছু বলতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বর্তমান সময়ে মাদক এবং মাদকাসক্ত এই সমস্যাটা একটা প্রকট আকার ধারণ করেছে। আমাদের সমাজে দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সামাজিক অবক্ষয় সহ নানা রকম অপরাধ সংঘটিত হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, একটা পরিসংখ্যানে দেখা গেছে মাদকাসক্ত যারা হচ্ছে তাদের অধিকাংশই টিনেজ অর্থাৎ স্টুডেন্ট। তো সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলবো, মাদকাসক্তির প্রধান অস্ত্র হচ্ছে সঙ্গদোষ। তো আপনার সন্তানটি কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, সে কিভাবে সময় কাটাচ্ছে, এ বিষয়ে সতর্ক থাকবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাস সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায়ের থেকে আলোচনা করব। আজকের পাঠ, প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ষষ্ঠ অধ্যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানবো যে নির্বাচন কি। তো তোমরা ইতিমধ্যে অবগত আছো যে তোমাদের স্কুলে এখন বর্তমান সরকার ক্যাবিনেট নির্বাচনের আয়োজন করেছে। অর্থাৎ তোমরা তোমাদের স্কুল থেকেই কিন্তু প্রতিনিধি নির্বাচন করো। ক্যাবিনেট নির্বাচন সম্পর্কে তোমরা বেশ ভালোই জানো। তো ক্যাবিনেট নির্বাচনের মতোই আমাদের দেশেও একটা নির্বাচন ব্যবস্থা আছে, ঠিক সেরকম। তো নির্বাচন জনগণের দ্বারা সংগঠিত হয়। জনগণ ভোটাধিকার প্রদান করে, জনগণ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে। তো এইভাবে একটা দেশের তৃণমূল পর্যায় থেকে জনগণ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করে সরকার গঠন করে, যারা সংখ্যাগরিষ্ঠ থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব যে নির্বাচন কত প্রকার। প্রিয় শিক্ষার্থীরা, নির্বাচন দুই প্রকার: প্রত্যক্ষ নির্বাচন ও পরোক্ষ নির্বাচন। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। সহজ কথায় একদম সরাসরি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। যেমন তোমার ইউনিয়নের যে সদস্য অথবা চেয়ারম্যান অথবা পৌর মেয়র অথবা কাউন্সিলর, এভাবে অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা নগরপিতা, এভাবেই সরাসরি জনগণের ভোটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়। তো প্রত্যক্ষ নির্বাচনের প্রক্রিয়াটা আমরা একটু দেখব। শিক্ষার্থীরা, প্রত্যক্ষ নির্বাচন ভোটদাতা সরাসরি ভোট প্রদান করে প্রতিনিধি নির্বাচিত করে। তো শিক্ষার্থীরা, প্রত্যক্ষ নির্বাচনের ক্ষেত্রে ভোটদাতা সরাসরি ভোট প্রদান করলো এবং প্রতিনিধি নির্বাচন করলো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব যে পরোক্ষ নির্বাচন। পরোক্ষ নির্বাচন হচ্ছে জনগণের নির্বাচিত সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পুনরায় আবার, অর্থাৎ জনগণ যে সরাসরি ভোট প্রদান করে যে জনপ্রতিনিধি নির্বাচন করেছে, এই নির্বাচিত প্রতিনিধিরা আবার ভোট দিয়ে পুনরায় অন্য কাউকে নির্বাচিত করবে। এটাই হচ্ছে পরোক্ষ নির্বাচন। অর্থাৎ দুটি ধাপে নির্বাচন হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু পরোক্ষ নির্বাচনের স্ট্রাকচারটা দেখব। গঠনটা হচ্ছে পরোক্ষ নির্বাচন: ভোটদাতা সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করলে, এটা হচ্ছে প্রথম নির্বাচন। ভোটদাতা সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করলো। এবারে দ্বিতীয় নির্বাচন। এই নির্বাচিত প্রতিনিধিরাই চূড়ান্ত ভোট দিয়ে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করবে। এটাই হচ্ছে পরোক্ষ নির্বাচন পদ্ধতি। আমাদের দেশে সাধারণত তোমরা জানো যে জাতীয় সংসদ নির্বাচনের 350টি আসনের মধ্যে 300টি আসন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা, অর্থাৎ এমপি দ্বারা, মেম্বার অফ পার্লামেন্ট দ্বারা পূরণ করা হয়। এবং বাকি যে 50টি আসন, 350টির মধ্যে 50টি আসন সংরক্ষিত নারী আসন বা মহিলা আসন, এই আসনগুলো নির্বাচন করা হয় পরোক্ষ ভোটের মাধ্যমে। তো পরোক্ষ ভোটের মাধ্যমে, অর্থাৎ নির্বাচিত এমপিরা 300 আসনের যে নির্বাচিত এমপিরা, তারা আবার বাকি 50 জন সদস্যকে ভোট দিয়ে নির্বাচিত করে। অর্থাৎ এছাড়াও প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় তোমরা কি জানো? রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিন্তু সরাসরি জনগণের ভোটে নয়, অর্থাৎ জনগণ পরোক্ষ ভোটের মাধ্যমে। পরোক্ষ ভোটের মাধ্যমে ইতিমধ্যে আমরা বলেছি প্রিয় শিক্ষার্থীরা,
পরোক্ষ ভোটে ভোটদাতা নির্বাচিত যে জনপ্রতিনিধি অর্থাৎ নির্বাচিত যারা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট যারা এমপি, তারা তা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। এভাবে স্পিকার নির্বাচিত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে প্রত্যক্ষ নির্বাচন এবং পরোক্ষ নির্বাচনের গঠন প্রক্রিয়া আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার একটু পুনরায় আলোচনা করব। নির্বাচন দুই প্রকার। তো প্রিয় শিক্ষার্থীরা, একটা প্রশ্ন আসে যে নির্বাচন কি কাজে লাগে আসলে? তো একটা দেশ পরিচালনা করার জন্য সবথেকে উত্তম মাধ্যম হচ্ছে গণতন্ত্র। তো গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে সকলের সমান মতামত প্রয়োগের সমান সুযোগ থাকবে, অর্থাৎ প্রত্যেকেই তার রাষ্ট্রের নাগরিক এবং সেই নাগরিক হিসেবে সে তার পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং সে ভোট দিতে পারবে। তো এভাবে একটা দেশ পরিচালনা করার জন্য জনগণের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা হয় এবং সংখ্যাগরিষ্ঠ দল থেকে সরকার গঠন করা হয়। একটা দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্বাচনের বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন দুই প্রকার, প্রত্যক্ষ নির্বাচন ও পরোক্ষ নির্বাচন। তো প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, সহজ কথায় ভোটদাতা সরাসরি ভোট প্রদান করে জনপ্রতিনিধি নির্বাচন করলো, এটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন। আর পরোক্ষ নির্বাচন হচ্ছে ভোটদাতা সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করলো এবং এটা হচ্ছে প্রথম নির্বাচন। এই জনগণের ভোট দ্বারা নির্বাচিত প্রথম প্রতিনিধি আবার দ্বিতীয় নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে থাকে, অর্থাৎ জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই আবার ভোট প্রদান করে পরবর্তী প্রতিনিধি নির্বাচন করে থাকে। এটা হচ্ছে পরোক্ষ নির্বাচনের গঠন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। এটা হচ্ছে জাতীয় পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে এরকম আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে দেখো জাতীয় পর্যায়ের নির্বাচনটা কি। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমি বোর্ডটা মুছে নিই। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া হচ্ছে প্রথমত হচ্ছে জাতীয় পর্যায় ও স্থানীয় পর্যায়। তো আমরা প্রথমে দেখব জাতীয় পর্যায়ের নির্বাচন। জাতীয় পর্যায়ে নির্বাচন। প্রিয় শিক্ষার্থীরা, এই জাতীয় পর্যায়ে নির্বাচন আবার তিন প্রকার। জাতীয় পর্যায়ে নির্বাচন তিন প্রকার। এক, জাতীয় নির্বাচন। দুই, রাষ্ট্রপতি নির্বাচন। তিন, গণভোট। প্রিয় শিক্ষার্থীরা, এখানে জাতীয় পর্যায়ে নির্বাচনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ জাতীয় পর্যায়ে নির্বাচন তিন প্রকার। এক, জাতীয় নির্বাচন। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় নির্বাচন সম্পর্কে আমি ইতিমধ্যে তোমাদের বলেছি যে জাতীয় নির্বাচন হচ্ছে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত সরকার, অর্থাৎ আমাদের দেশে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত যে এমপি নির্বাচিত হয় এবং সংখ্যাগরিষ্ঠ যে দল তাদের বেশি নির্বাচিত এমপি অর্থাৎ বেশি নির্বাচিত জনসংখ্যা জনপ্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করে। সংখ্যাগরিষ্ঠ দল অর্থাৎ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত দলের সরকার গঠন করে। এটাই হচ্ছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের আরেকটা পর্যায় হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। শিক্ষার্থীরা, আমি ইতিমধ্যে বলেছি যে রাষ্ট্রপতি নির্বাচনটা সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় না, অর্থাৎ
পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হয় পরোক্ষ ভোটের মাধ্যমে, অর্থাৎ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা এমপিরা আবার পুনরায় ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে। এটা হচ্ছে পরোক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। এবার আছে গণভোট। প্রিয় শিক্ষার্থীরা, গণভোট হচ্ছে রাষ্ট্রের যখন কোনো সংকটময় মুহূর্ত আসে, অর্থাৎ যে কোনো ব্যাপারে, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে জনগণের মতামতের প্রাধান্য দেওয়া হয়, সেক্ষেত্রে জনগণের মতামত নেওয়ার জন্য গণভোটের আয়োজন করা হয়। প্রত্যেকে তাদের মতামত নেওয়া হয়, সেক্ষেত্রে হা অথবা না ভোটটা বেশি প্রদান করা হয়। তো যদি সেই বিষয়ের পক্ষে জনগণ হা ভোট দেয়, তাহলে সেটি সরকার গ্রহণ করে এবং সে অনুসারে সিদ্ধান্ত নেয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি তাহলে জাতীয় পর্যায়ে নির্বাচন হচ্ছে তিন প্রকার: জাতীয় নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচিত পরোক্ষ ভোটের মাধ্যমে, আর হচ্ছে গণভোট। রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সংকটময় মুহূর্ত, ক্রাইসিস মোমেন্টে জনগণের মতামত নিয়ে কাজ করা হয়। অথবা যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রেও যে যুদ্ধে যাবে কিনা, সেক্ষেত্রে জনগণের মতামতের প্রয়োজন আছে। সরকার সেক্ষেত্রে জনগণের কাছ থেকে সরাসরি তাদের মতামত জানতে চাইবে। এভাবে গণভোটের মাধ্যমেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব স্থানীয় পর্যায়ে নির্বাচন। স্থানীয় পর্যায়ের নির্বাচন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো লক্ষ্য করেছো স্থানীয় পর্যায়ে নির্বাচন অর্থাৎ সরাসরি ইউনিয়ন পর্যায় থেকে, অর্থাৎ একদম তৃণমূল পর্যায় থেকে জনগণের প্রতিনিধি দ্বারা নির্বাচিত ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচন করা হয়। অর্থাৎ সর্বপ্রথম হচ্ছে ইউনিয়ন পরিষদ সদস্য, ইউনিয়ন পরিষদ নির্বাচন। শিক্ষার্থীরা, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেক ইউনিয়নে একজন সদস্য থাকে। স্থানীয় ভাষায় আমরা একে মেম্বারও বলে থাকি, অর্থাৎ আমরা স্থানীয় ভাষায় বলি মেম্বার এবং বইয়ের ভাষায় হবে সদস্য। তো প্রিয় শিক্ষার্থীরা, একটা ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে একজন করে মেম্বার থাকে এবং একটা ইউনিয়নে যতজন মেম্বার থাকবে তাদের ভিতর থেকে আবার তিনজন, অর্থাৎ একটা ইউনিয়নে তিনজন সংরক্ষিত নারী আসনের থাকবে। তো সংরক্ষিত নারী আসনেও তিনজন সদস্য থাকবে, অর্থাৎ তিনজন নারী আসনের সদস্য সহ ইউনিয়ন পরিষদ বা স্থানীয় পর্যায়ে সরকার নির্বাচন করা হয়। অর্থাৎ এক্ষেত্রে এই পরিষদের সদস্য থাকে 9 জন, অর্থাৎ 6 জন পুরুষ সদস্য এবং বাকি 3 জন থাকে সংরক্ষিত নারী আসনের 3 জন নারী সদস্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখব ইউনিয়নের পরে আসে উপজেলা পর্যায়ে। উপজেলা পর্যায়ে নির্বাচন। প্রিয় শিক্ষার্থীরা, ইউনিয়নের পরে আসে উপজেলা পর্যায়ে, অর্থাৎ উপজেলা চেয়ারম্যান নির্বাচন করা হয়। সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারাই উপজেলা চেয়ারম্যান উপজেলা পর্যায়ে নির্বাচন পরিচালিত হয় এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, উপজেলা পর্যায়ে পরে আছে জেলা পর্যায়ে। শিক্ষার্থীরা, উপজেলা পর্যায়ে নির্বাচনের শেষে আছে জেলা পর্যায়ে নির্বাচন, অর্থাৎ জেলা পরিষদের নির্বাচন হয়। এখানে জেলা পর্যায়ে
মেয়র অথবা কাউন্সিলর নির্বাচিত হতে পারে। এখন প্রিয় শিক্ষার্থীরা, এই জেলা পর্যায়ে নির্বাচনে আবার আরেকটা পার্ট আমরা দেখতে পাই যে পৌরসভা। সব ক্ষেত্রে কিছু কিছু অঞ্চল আছে যেখানে পৌরসভা অর্থাৎ ইউনিয়ন বেস না পৌরসভা বেস, অর্থাৎ সেক্ষেত্রে পৌর নির্বাচনটা জেলা পর্যায়ে আসে। পৌর নির্বাচন পৌর নির্বাচনের মাধ্যমে নগর পিতা বা মেয়র নির্বাচন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, জেলা পর্যায়ে নির্বাচন, জেলা পর্যায়ে এবং পৌর নির্বাচন, যেটা পৌরসভার যে মেয়র বা কাউন্সিলর অথবা আমরা নগর পিতা বলে থাকি, তো পৌর মেয়রও বলে থাকি। তো পৌরসভার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত পৌর মেয়র, তিনি জনগণের সেবায় কাজ করে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখব সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন নির্বাচন শিক্ষার্থীরা, বিশেষ করে বড় শহরে, বিভাগীয় শহরে সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে থাকে এবং সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে সরাসরি এক্ষেত্রেও প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারাই সিটি কর্পোরেশন পরিচালিত হয় এবং যা নাগরিকদের সার্বিক সুযোগ সুবিধা দেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখো পার্বত্য অঞ্চলে অর্থাৎ পর্বত এরিয়া, যেটা আমাদের বাংলাদেশের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বাংলাদেশে 64টি জেলা আছে, এর ভিতরে 3টি আছে পার্বত্য জেলা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 3টি আছে পার্বত্য জেলা, অর্থাৎ 61টি উপজেলায় 61টি জেলায় আমরা সরাসরি স্থানীয় পর্যায়ে নির্বাচনের মাধ্যমে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু বাকি যে 3টি পার্বত্য জেলা আছে, খাগড়াছড়ি, রাঙামাটি, তো এইসব অঞ্চলে এক্ষেত্রেও আমরা প্রত্যক্ষ নির্বাচন লক্ষ্য করি। তো এক্ষেত্রেও জনগণের প্রতিনিধি দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই এই পার্বত্য জেলার যে প্রশাসন এটা পরিচালনা করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষেত্রে এই 3টি জেলা আলাদা করে দেখানো হয়েছে। পার্বত্য 3 জেলা এটা আলাদা করে দেখানো হয়েছে কারণ এই পার্বত্য অঞ্চলে যেহেতু কিছু উপজাতিরা বাস করে, আমরা জানি না শিক্ষার্থীরা, তো তারা তাদের জীবন প্রণালী একটু ভিন্ন, এই জন্য তো এই 3টি পার্বত্য জেলা নির্বাচনটা একটু ভিন্নভাবে করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ আমি আলোচনা করব উপনির্বাচন নিয়ে। উপনির্বাচন, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে কোন স্থানের বা সিটি কর্পোরেশন বা পার্বত্য জেলা বা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যে কোনো লেভেলের কোন নির্বাচিত প্রতিনিধি যদি মারা যায় অথবা সে অসুস্থ হয়ে পড়ে অথবা যে কোনো কারণে সেই আসনটি যদি শূন্য ঘোষণা করা হয়, অর্থাৎ সে নির্বাচিত প্রতিনিধি যদি তার কার্যক্রম পরিচালনা করতে অক্ষম হন এবং তিনি যদি পদত্যাগ করেন অথবা যে কোনো কারণে যদি আসনটি শূন্য হয়, সেক্ষেত্রে পুনরায় ওই মেয়াদ থাকাকালীন, অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা কথা স্মরণ করে দিতে চাই, এই স্থানীয় পর্যায় থেকে শুরু করে বাংলাদেশের সকল নির্বাচনী যত প্রকার নির্বাচন আছে সব নির্বাচনী জনপ্রতিনিধিদের মেয়াদ হচ্ছে 5 বছর। প্রিয় শিক্ষার্থীরা, আমি রিপিট করছি আবার, এটা হচ্ছে 5 বছর। সেক্ষেত্রে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, স্থানীয় পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং সরকার ব্যবস্থা, আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থা সবকিছুই হচ্ছে মেয়াদ হচ্ছে 5 বছর। এই 5 বছর মেয়াদ থাকাকালীন যদি কোনো নির্বাচিত প্রতিনিধি অসুস্থ হন বা মারা যান বা যে কোনো কারণে ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়, সেক্ষেত্রে ওই এলাকার শাসন কার্যক্রম বা প্রশাসন পরিচালনা করার জন্য পুনরায় জনগণের কাছ থেকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আবার পুনরায় নির্বাচন পরিচালিত হয় এবং প্রতিনিধি নির্বাচন করা হয়। এই যে শূন্য আসনের বিপরীতে যে নির্বাচন পরিচালিত হয়, এটাই হচ্ছে উপনির্বাচন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার ক্লাসের শেষ পর্যায়ে
প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই আলোচ্য বিষয় থেকে তোমরা আজকে আমি বিশেষ কোনো বাড়ির কাজ দেব না। আমি এই অধ্যায়ের ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশ বিষয় পরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা এই অধ্যায়ের যে অবজেক্টিভ গুলো আছে, যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, ওগুলো বাড়িতে দেখবে এবং এই একটা সৃজনশীল প্রশ্ন আছে, ওটাও তোমরা বাড়িতে দেখবে এবং নিজেরা লেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।